আজ রচনা দেবীর বাড়িতে খুব হইচই এবং ব্যস্ততা ছিল, কারণ তার একমাত্র ছেলে সৌমেনের বিয়ে ছিল। বিয়ে করে সৌমেন নতুন বউ নিয়ে বাড়ির কাছাকাছি এসে উপস্থিত হয়। ব্যান্ড বাজা গাড়ির আওয়াজ শুনে প্রতিবেশী বউ, কাকিমা এবং বয়স্ক মহিলা সবাই এসে রচনা দেবীর বাড়িতে জমা হয় এবং তার শাশুড়ি রাধা দেবী বলেন, বৌমা, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো, সৌমেন নাত বউকে নিয়ে এসে পড়েছে। এই যে মা, এসে গেছি, আমি সব রেডি করেই রেখেছি। কই দেখি দেখি, আমাকে আগে আমার বৌমাকে বরণ করতে দাও। এই বলে রচনা দেবী মৌমিতাকে বরণ করে নেন এবং বলেন, বৌমা নাও, এইবার এই ঘরটাকে পা দিয়ে ফেলে ভেতরে প্রবেশ করো, আর লক্ষ্য করে করো যেন একবারেই পড়ে যায়, কোনো ভুল যেন না হয় আচার অনুষ্ঠানে। ভুল আমি আবার একদম সহ্য করতে পারি না। মৌমিতা ঘরটিকে পা দিয়ে ফেলে ভেতরে প্রবেশ করে। এরপর সব মহিলারা এক এক করে বউ দেখেন এবং সবাই খুব প্রশংসা করেন। বৌমার প্রশংসা হচ্ছে শুনে রচনা দেবীও মনে মনে খুবই খুশি হন এবং বারে বারে তিনি বৌমার গায়ে লঙ্কার ধোঁয়া দেন। এবং এসব দেখে পাশের বাড়ির মিতা বলে, ও কাকি, তুমি কি করছোটা কি? তুমি তো দেখছি শুকনো লঙ্কার ধোঁয়া দিয়ে দিয়ে তোমার বউটাকে অসুস্থ করে তুলবে, এরকম কেন করছো তুমি? আরে বাবা, তোরা এসব বুঝবি না, এসব করতে হয়, না হলে নতুন বউকে নজর লেগে যাবে। দেখতে পাচ্ছিস না কত লোকের ভিড়, কে কি নজরে এসেছে তাও উপরওয়ালাই জানে, তাই এসব আগে ভাগে করে রাখা ভালো। বাবা, তুমি তো দেখছি 50 বছর পুরনো সব কুসংস্কার গুলোকে নিয়ে বসে রয়েছো। আজকালকার যুগে এসব করে নাকি কেউ? করে না তো কি, এমনি এমনি। দেখ, যতই যুগ পাল্টে যাক না কেন, আমরা তো কোনো বিদেশে বাস করি না, গ্রামে গঞ্জের মানুষ, এসব একটু আধটু শুনতে হয়, বুঝলি তো। আমার আর ওইসব বুঝে কাজ নেই গো। তোমার বৌমাকে তুমি লঙ্কার ধোঁয়া দাও আর শুকনো কাঠের ধোঁয়া দাও, তাতে আর আমার কি? বৌদির কষ্ট হচ্ছিল তাই আমি বললাম। যাক, এবার আমাদের বাড়িতে ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেছে। একে একে করে সব মেয়েরা বাড়ি ফিরে যায়। এদিকে বিয়ের ঝামেলা সেরে মৌমিতা এবং সৌমেন হানিমুন করার জন্য দার্জিলিং এ বেরিয়ে পড়ে। সন্ধ্যাবেলা রচনা দেবী তার শাশুড়িকে বলেন, আজকালকার এটা একটা চল এসে গেছে, বিয়ে করেই বেড়াতে যাওয়া। আমাদের সময় বাবা এসব ছিল না, আমরা তো সারা জীবন এই বাড়িতেই কাটিয়েছি। কোনো অনুষ্ঠান পড়লে তখনই বাইরে বেরোনো হতো, তা না হলে শুধু শুধু বাইরে কেউ আমাদেরকে কি কোনোদিনও ঘুরতে নিয়ে গেছে? আরে ওসব বললে হবে বৌমা, যুগ পাল্টেছে, এখনকার ছেলে মেয়েরা আর আগের মতো নেই। তাছাড়া একদিক থেকে দেখতে গেলে এটা খুব ভালো নিয়ম। বিয়ের পরে ছেলে মেয়েরা যদি কিছুদিন একসঙ্গে কাটায় তাহলে তারাও একে অপরকে ভালো করে বুঝতে পারবে, এতে করে তাদের আগামী জীবনটা ভালোই হবে। ওসব কথার কথা মা, আমরাও তো আজ 33 বছর একসঙ্গে সংসার করছি। আপনার ছেলে আমাকে কত জায়গায় বেড়াতে নিয়ে গেছে আপনি বলুন তো দেখি, তা বলে কি আমাদের সংসার হয়নি, নাকি ছেলে পুলে মানুষ হয়নি? শুধু কি আর সংসার ছেলে মেয়ে করলেই হবে? মনে সুখ শান্তিটাও তো একটা বড় জিনিস। যাই হোক, বাচ্চারা এখন বেড়াতে যাচ্ছে, তুমি বাড়িতে বসে বসে ওসব কথা বলো না তো বাপু। শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন ওরা ভালো ভালোই বাড়িটা ফিরে আসতে পারে। আরে বাবা, আমি কি অন্য কোনো কথা বলছি নাকি? আমি তো শুধু বলছিলাম এইসব বাজে খরচ আর সময় নষ্ট। যাই হোক, বৌমা ফিরে এলে আমি ওর সাথে কথা বলবো যাতে বেশি সময় নষ্ট না করে আর আমাদের হাতে একটা নাতি তুলে দেয়। কেন শুধু শুধু ওদের মধ্যে এখন এসব বোঝা চাপাচ্ছ বলো দিকিনি? ওদের যখন সুবিধা হবে ওরা বাচ্চা নিয়ে নেবে। ওদের হাতে সবকিছু ছেড়ে দিলে তাহলে তো হয়েই গেছে। জানেন তো, বিকাশের মা গত পরশু এসেছিল, আজ 5 বছর হয়ে গেল ছেলে বউয়ের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাচ্চা নেওয়ার নামই নেই। আমি বাবা আগে থেকে ওদের পরিষ্কার বলে দেব, ঘোরা বেড়ানো একদিকে আর সংসার একদিকে, আগে বাচ্চা কাচ্চা হয়ে যাক, তারপর যা খুশি করবে, এসব ঝামেলা আমি চাই না। এভাবেই রচনা দেবী এবং তার শাশুড়ির সঙ্গে কথা বলে। এমনিতেও রাধা দেবী রচনা দেবীর শাশুড়ি হলেও তার চিন্তা ভাবনা অনেক বেশি মডার্ন ছিল। অন্যদিকে রাধা দেবী সব সময় পুরনো যুগে ধ্যান ধারণা বলে সেটা খারাপ হবে এমন কথা নয়, কিন্তু এখনো এমন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে পাল্টাতে হয়। কিন্তু রচনা দেবী সেগুলো পাল্টানো তো দূরের কথা, সেগুলোকে বেশি বেশি করে প্রয়োগ করার চেষ্টা করতেন। কিছুদিন পর মৌমিতা এবং সৌমেন হানিমুন থেকে ফিরে আসে। পরের দিন সকালে রচনা দেবী মৌমিতাকে ডেকে বলেন, বৌমা,
তোমার সাথে আমার কিছু কথা আছে। বিয়ের পরের দিনই আমি তোমাকে এসব কথা বলতাম, কিন্তু তোমরা বেড়াতে চলে গেলে সেজন্য আমি ভাবলাম তোমরা ঘুরে এসো, তারপর আমি তোমাদেরকে সব বলবো। হ্যাঁ মা, বলুন কি বলবেন। আসলে মা, আমি বলছিলাম কি, আগেকার যুগে আমাদের সময় ছেলেমেয়েরা 17-18 বছর বয়স হলেই বিয়ে করে নিত, তারপরে 1-2 বছরের মধ্যেই বাচ্চা কাচ্চা হয়ে যেত। কিন্তু আজকালকার যুগে ছেলে মেয়েরা তো 30 বছর না হলে বিয়ের পিঁড়িতে বসতেই চায় না, তারপর তাদের আরো 3-4 বছর চায় নাকি তারা নিজেদের পায়ে দাঁড়াবে, একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, এইসব অজুহাত দেখায়। বুঝতেই তো পারছো আমার কথাটা। না মানে আপনি কি বলছেন, একটু পরিষ্কার করে বলুন না মা। আমি বলতে চাইছি যে আমার আর তোমার ঠাম্মার বয়স হয়েছে, তোমরা যদি তাড়াতাড়ি করে একটা বাচ্চা কাচ্চা নিয়ে নাও তাহলে খুবই ভালো হয়। কারণটা হলো, এখনো আমি শক্ত সামর্থ্য আছি, বাচ্চাদেরকে মানুষ করে দিতে পারবো। আর 10 বছর পর কি আমার গায়ে সেই শক্তি থাকবে? আমি কি আর তখন বাচ্চার পেছনে ছুটতে পারবো? ছেলে মেয়েরা নিজেরা বাচ্চা নিতে দেরি করে আর পরে বাবা মাকে দোষ দেয় যে তারা তাদের বাচ্চাদের সঙ্গে সময় কাটায় না, কিন্তু আসল ব্যাপারটা তো কেউ আর বোঝে না। বুড়োবড়িরা নিজেদের শরীর দেখবে নাকি বাচ্চাদের ঝক্কি সামলাবে? তাই বলছি, একটু তাড়াতাড়ি বাচ্চা কাচ্চাটা নিয়ে নাও, আমি থাকতে থাকতে তাদের মানুষটা করে দেব, আর তোমার ঠাম্মিও তো বাচ্চার মুখ দেখতে পারবে, তাই না? রচনা দেবীর কথা শুনে মৌমিতা কোনো কিছুই উত্তর করে না, কারণ এটা একমাত্র তার নিজের ডিসিশন ছিল না। সে মনে মনে ভাবে, মা তো এক্ষুনি বাচ্চা নেওয়ার কথা বলছে, আমি এসব কথা যদি এখন সৌমেনকে বলি তাহলে তো ও আমার ব্যাপারে খারাপ ভাববে, মনে করবে আমিও কিরকম গাইয়া মেয়ে, বিয়ে হতে না হতেই বাচ্চা কাচ্চার কথা বলছি, কিছুদিন যাক তারপর এইসব নিয়ে কথা বলবো। এই ভেবে মৌমিতা সৌমেনের সঙ্গে কথা বলে না এবং দেখতে দেখতে সময় কাটতে থাকে। 1 বছর হয়ে যায় এবং একদিন রচনা দেবী মৌমিতাকে বলেন, বৌমা, আমি তো তোমাকে খুব বুদ্ধিমতী বলেই ভেবেছিলাম, তোমাকে আমি কত করে বুঝিয়েছিলাম যে তোমরা এই সময় একটা বাচ্চা নিয়ে নাও, এতে করে তোমাদেরও সুবিধা আর আমরাও বাড়িতে একটা ছোট বাচ্চা এলে আমাদের সময়টা কাটতো, কিন্তু তোমরা তো দেখছি এ ব্যাপারে কোনো হেলদোলই করছো না। না মানে মা, এই তো সবে 1 বছর হলো, আর আপনার ছেলের সাথে আমার সেভাবে কথাও হয়নি। কথা হয়নি মানে? আমি তো তোমাকে এতদিন ধরে বলে আসছি আর তুমি ওর সঙ্গে একবারও কথা বলোনি? তোমরা দুজনে কি ঠিক করেছো বলো তো? দেখো, আমি এতদিন খুব ভালোভাবে তোমাকে বলে আসছিলাম, এবার কিন্তু ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না আমার, তুমি আজই ওর সঙ্গে কথা বলো। রচনা দেবী বারবার মৌমিতাকে বাচ্চার জন্য জোর করার কারণে মৌমিতা সৌমেনকে এ ব্যাপারে বলে, সৌমেন, আমি কদিন ধরে তোমার সঙ্গে একটা কথা বলবো বলে চেষ্টা করছিলাম, আসলে মা না বিয়ের পর থেকে আমাকে বারবার চাপ দিচ্ছেন যাতে আমরা তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নিই। আরে তুমি মায়ের কথা বাদ দাও তো, মা তোমাকে কি বলেছে সেটা শুনে আমাকে শোনাতে এসছো? এই তো সবে 1 বছর হয়েছে, এখনই কি বাচ্চা কাচ্চা? দেখো সৌমেন, আমি জানি মা এসব খুব তাড়াতাড়ি বলছে, কিন্তু আমাদেরও তো বয়সটা কম হয়নি, মানে আমার 28 বছর হয়ে গেছে আর তোমারও 30, আর আমরা যদি বেশি দেরি করি তাহলে আমাদের মধ্যে তো কমপ্লিকেশনটা আসতেই পারে। মায়ের কথা কিন্তু একদম ভুল না, তাদের বয়স হয়েছে, তাদেরও তো ইচ্ছে হয় বাচ্চাদের সঙ্গে একটু খেলতে, একটু সময় কাটাতে। তাদের যদি শক্তি না থাকে তাহলে তারা কিভাবে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে, কিভাবে তাদেরকে মানুষ করবে, সেটাও তো ভাবতে হবে। দেখো, মায়ের যুক্তিতে চলতে গেলে অনেক সমস্যা হবে, কারণ মা পুরাতন দিনের রীতিনীতি অনুযায়ী জানেন। তুমি কি মায়ের সব কথা শুনে মায়ের মতো চলতে পারবে? তাই ওসব কথা বেশি কান না দিয়ে নিজের মতোই থাকো। এরপর মা যখন বলবে তখন বলে দেবে মাকে যে আপনার ছেলে এখন বাচ্চা নিতে রাজি হচ্ছে না, বাকিটা আমি সামলে নেব। মৌমিতা সৌমেনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সৌমেন তার কথা শোনেই না। পরের দিন মৌমিতা তার শাশুড়িকে এ ব্যাপারে জানায়। শাশুড়ি প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে ছেলের সাথে কথা বলা বন্ধ করে দেন। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। পরিস্থিতি দেখে মৌমিতা আবার সৌমেনের সঙ্গে কথা বলে, এই শোনো না, যা হচ্ছে কিন্তু একেবারে ঠিক হচ্ছে না, এভাবে তুমি কতদিন মায়ের সঙ্গে কথা বলবে না বলো তো? আমার কিন্তু এসব একটু ভালো লাগছে না। দেখো মৌমিতা, আমি মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করিনি, সে আমার সঙ্গে কথা বলছে না, এতে করে আমার কিছু করার নেই, তাই না? করার আছে সৌমেন, আমরা যদি এখন একটা বাচ্চা নিয়ে নিই তাহলে তো মা আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মৌমিতা, আমি তোমাকে একটা কথা বলছি, আসলে বিয়ের আগে যে আমাদের ব্লাড টেস্ট আর অন্যান্য টেস্ট হয়েছিল মনে আছে? তুমি কদিন আগে বলেছিলে তোমার কিছু সমস্যা হয়েছিল, তাতে অনেকগুলো টেস্ট করতে হয়েছিল না? ওতে আমি আরো কিছু টেস্ট করিয়েছিলাম, ওই টেস্টের মধ্যে ধরা পড়েছে তুমি কখনোই মা হতে পারবে না। এই কথা শুনে মৌমিতার পায়ের তলার মাটি সরে যায়। এদিকে দরজায় দাঁড়িয়ে থাকা রচনা দেবী সমস্ত কথা শুনতে পান এবং তিনি বলেন, ও তাহলে আসল কথা এটা? তাই তো বলি আমার ছেলে কেন আমার কথা শুনছে না।
আরে তুই যখন জানতে পেরে গিয়েছিলিস যে এই মেয়ের কখনো বাচ্চা হবে না, তাহলে তুই জেনে শুনে কেন ওকে বিয়ে করে এনেছিলিস? এরকম মেয়েকে কি কেউ বিয়ে করে বাড়িতে আনে? এই মেয়েকে নিয়ে আমি কি করব এখন? এই কি আমার বাড়ির বংশে প্রদীপ দিতে পারবে? মা তুমি এসব কথা কেন বলছো? আমি মৌমিতাকে শুধু বাচ্চার জন্য বিয়ে করিনি, আমি ওকে বিয়ে করেছি যাতে ওর সঙ্গে আমি হাসি খুশিতে সারা জীবনটা কাটাতে পারি। ওর সঙ্গে হাসি খুশিতে কাটানোর জন্য তো বাচ্চার কোনো প্রয়োজন নেই। শোন, এসব আবেগের কথা না আমাকে বলিস না। এই মেয়ে কোনোদিনও তোকে সন্তান দিতে পারবে না, সেজন্য তুই এক্ষুনি একা ডিভোর্স দিয়ে দে। আমি ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। শাশুড়ির কথা শুনে মৌমিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর জন্যই তো আমি তোমাকে এতদিন কিছুই বলিনি মা। তুমি কখনোই মানুষের মনটা বোঝো না, শুধু পুরাতন দিনের আচার অনুষ্ঠান আর লোকের লৌকিকতা নিয়ে ব্যস্ত থাকো। তুমি যে কথাগুলো বললে এতে মৌমিতার কত খারাপ লেগেছে জানো? খারাপ লাগলে লাগুক, তাতে আমার কি যায় আসে? যে মেয়ে তার শ্বশুর বাড়িতে একটা সন্তান দিতে পারবে না, সে আবার কিসের মেয়ে? মৌমিতাকে রান্নাঘরে কাঁদতে দেখে রাধা দেবী তার কাছে যান এবং বলেন, কি হলো নাথ বউ, এভাবে কাঁদছো কেন তুমি? আমাকে বলো না কি হয়েছে। দেখো মেয়ের কাণ্ড দেখো, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন কেঁদেই যাচ্ছে। কি হয়েছে মা, আমাকে বলো। সৌমেন কিছু বলেছে? তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? এইসব কিছু হয়নি ঠাম্মা। তাহলে কি তোমার শাশুড়ি বকেছে? আমার বৌমা না এরকমই কাণ্ড জ্ঞানহীন, ও নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। রান্না বান্না কিছু খারাপ হয়েছে নাকি? আমাকে বলো, আমি ওকে আবার বকে দেব। রান্না কিছু হয়নি ঠাম্মা, আমার ভাগ্যটাই খারাপ। আমি নিজে অপয়া, তাই আপনাদের পরিবারে কি করে ভালো কিছু আনবো বলুন? এই বলে মৌমিতা সমস্ত ঘটনা রাধা দেবীকে বলে। সবকিছু শুনে রাধা দেবী বলেন, আচ্ছা তোমার কি মাথা টাথা খারাপ না কি বলো তো? আমি তো তোমাকে খুব স্মার্ট আর চালাক মেয়েই ভাবতাম, কিন্তু তুমি তো দেখছি তোমার শাশুড়ির থেকেও এক ধাপ এগিয়ে। আজকালকার যুগে এত বোকা মানুষ হয় নাকি? মানে আপনি কি বলতে চাইছেন ঠাম্মা? আমি তো আপনাকে সমস্ত সত্যি কথাটাই বললাম। আরে বাবা, সে তো নাই ঠিকই বলেছো, কিন্তু এতটুকুতে এভাবে ভেঙে পড়লে হয়? তোমরা ডাক্তার বাবুকে সব রিপোর্টটা দেখিয়েছো? কোন ডাক্তারকে দেখিয়েছো শুনি? ওই তো গ্রামে যে ডাক্তারকে সবাই দেখায় সেই ডাক্তারকেই দেখিয়েছি। ব্যাস, ওখানেই তো সব বন্ধ। আরে বাবা, পৃথিবীতে এত ভালো ভালো ডাক্তার আছে, তুমি গ্রামের ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আর এখানে বসে কান্নাকাটি করছো? দেখো নাথ বউ, আজকালকার যুগ অনেক এগিয়ে গেছে। টিভিতে দেখো না কত নতুন নতুন পদ্ধতিতে বাচ্চা হচ্ছে। কি করতে সিরিয়ালগুলো বসে বসে দেখো শুনি? শুধু কি হি হি করে হাসার জন্য? যা দেখবে তার থেকে তো একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করবে মা। মানে একটু পরিষ্কার করে বলুন না ঠাম্মা। আমার কথা শোনো, তুমি সৌমেনকে নিয়ে শহরে যাও, ওখানে গিয়ে ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। আজকালকার চিকিৎসার পদ্ধতি অনেক পাল্টে গেছে, অনেক উন্নত হয়েছে। আমার বিশ্বাস চিকিৎসা করলে তোমাদের বাচ্চা ঠিক হয়ে যাবে। আর শোনো, শাশুড়ির কথাই একদম কান দেবে না। ওকে নিয়ে আজ আমি 33 বছর এই সংসারে আছি, ওর মাথায় একটুও বুদ্ধি নেই। কখন কাকে কি বলতে হয় সেই জ্ঞানটুকু ওর নেই। তবে ওর মনে প্যাঁচটা নেই, বুঝলে? আর 5টা মানুষের মতো একটু বুদ্ধিটা মোটা। এভাবে রাধা দেবী মৌমিতাকে বোঝান। মৌমিতা একটু স্বাভাবিক হয়ে সৌমেনের কাছে যায় এবং শহরে চিকিৎসার কথা বলে। 2 দিন পর সৌমেন এবং মৌমিতা শহরে চলে আসে। সেখানে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ দেন যে তারা আইভিএফ পদ্ধতিতে খুব ভালোভাবেই এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা বাড়িতে নিয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনে মৌমিতার মনে আশার আলো জাগে। সে বাড়িতে ফোন করে রাধা দেবীকে বলে, হ্যালো ঠাম্মা, তুমি ঠিকই বলেছিলে। এখানে ডাক্তারবাবু বলেছেন আইভিএফ করে আমাদের বাচ্চা হতে পারে, তবে কিছুটা সময় লাগবে। নাথ বউ, সে লাগুক, তোমরা চিকিৎসা করিয়ে তারপরে বাড়ি ফিরবে। আমি তোমাদের জন্য অনেক প্রার্থনা করব। এভাবে মৌমিতা এবং সৌমেন শহর থেকে চিকিৎসা করায়। প্রথমবার আইভিএফ ফেল হওয়ার পর দ্বিতীয়বার তারা সফল হয় এবং 9 মাস পরে মৌমিতার কোলে একটি ছোট্ট ফুটফুটে সন্তান আসে। বাচ্চাটিকে দেখে বাড়ির সবাই খুবই খুশি হয়। রচনা দেবী নাতিকে হাতে নিয়ে কেঁদে ফেলেন আর বলেন,
বৌমা, তুমি আজ আমার স্বপ্ন পূরণ করেছো। আমি তোমাকে একদিন খুব খারাপ খারাপ কথা বলেছিলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আসলে আমি সত্যি সত্যি এসব বুঝি না। লোকের মুখের কথা শুনি, লোকেরা যা বলে তা নিয়ে চিন্তা ভাবনা করি, তারপর পরিবারের মানুষের কষ্ট, তাদের মন, এইসব আমার কাছে অনেক তুচ্ছ ছিল। কিন্তু আজ আমি বুঝেছি তুমি কত কষ্ট সহ্য করে মা হয়েছো। যেখানে পৃথিবী এত এগিয়ে গেছে, আমি কেন পিছিয়ে পড়ে থাকবো? আমাকেও সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এবার থেকে আমি সকল কাজে তোমাদের পরামর্শ নেব। রচনা দেবীর কথা শুনে মৌমিতাও কেঁদে ফেলে। এরপর থেকে রচনা দেবী আর পুরনো দিনের জিনিসপত্র বা চিন্তা ভাবনা নিয়ে আঁকড়ে থাকতেন না এবং তাদের সংসারে সুখ শান্তি ফিরে আসে। প্রত্যেক দিনের মতো সেদিনও পারুল ও তার চারজা বিজলি, নন্দী, পিহু, শিলা সকাল সকাল উঠে সংসারের কাজকাম করছিল। ঠিক তখনই তাদের মধ্যে ছোট অর্থাৎ শিলা বলে, এই রে, আমি তো মিলির কথা ভুলেই গিয়েছি। এই দিদি, তোমরা একটু এদিকটা সামলাও, আমি আমার মেয়ের জন্য খাবার বানাতে যাচ্ছি। এ বাবা, তুই তো ঠিকই বলেছিস। আমার মেয়ে তো আজ আমার কাছ থেকে ডিম টোস্ট খাওয়ার শখ করেছিল। এবারে মনে হয় ও আমার উপরে চটে গিয়েছে। হ্যাঁ, আমিও তো ওকে ম্যাগি বানিয়ে দেবার কথা বলেছিলাম, কিন্তু সকাল থেকে উঠেই বাড়িঘর পরিষ্কার করার ঝামেলায় আমার কিছু মনেই নেই। বড় বউ পারুল বাদে বাকি তিনজন এভাবেই তাদের মেয়েদেরকে নিয়ে আলোচনা করছিল, যেটা শুনে পারুল একটু অবাক হয়ে যায় ও সে বলে, এই যে পিহু, তোমার মেয়েকে কিছু খাবার বানিয়ে দেওয়ার কথা ছিল কি? মানে এরা সকলেই তো দেখছি আজ সকালে মেয়েকে কিছু না কিছু কথা দিয়ে রেখেছে। ও দিদি, তুমিও না? তুমি এমন করে বলছো যেন তুমি কিছুই জানো না। আর তুমি তো জানোই যে আমাদের মিলি কেমন। ওর পছন্দের জিনিস একবেলা না হলেও চলবে, কিন্তু সময় অবশ্যই দিতে হবে, আর না তো ও সারাদিনই কিছু খাবে না। দেখো পিহু, আসলে এরকম কোনোই নিয়ম নেই যে একটু দেরি হয়ে গেলে কিছু খেতে নেই। আর শোনো, ও আমাদের আদর পেয়েই এত জেদি হয়েছে, বুঝেছো? যেখানে ও তো ভালো করেই জানে যে ওর এখানে 5-5টা মা আছে। এখন একজন রাগারাগি করলে বাকিরা তো আদর করবেই। পারুল এভাবেই বলে তখন রান্নাঘরে চলে যায় ও সে হাতে ব্রেকফাস্ট নিয়ে বাইরে বের হয়। তখন, কি বড়দি, তুমি আমাদেরকে জ্ঞান দিয়ে নিজেই তো টাইমিং ফলো করছো। তা ভালো খাবার নিয়ে যাও। এমনিতেও তুমি ওর আসল মা, এখন আমরা ভুলে গেলেও তুমি কখনই ভুলতে পারো না। দেখো, আসলে আমি ওর জন্য কোনো স্পেশাল খাবার তৈরি করিনি। মিলির বাবা অফিস যাওয়ার আগে যে খাবার বাঁচিয়ে রেখেছে আমি সেটাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। এখন তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে খাবারটা দাও। এখন আমরা 5 মা মিলে যদি একটা মেয়েকে ঠিকঠাক ব্রেকফাস্ট না করে দিতে পারি, তাহলে আমাদের 5টা মা হওয়ায় ওর কি লাভ হলো? আসলে পিহু ঠিকই বলছিল, পারুল মিলির আসল মা ছিল, কিন্তু পারুল দেবীর বাকি জায়েদের কোনো সন্তান না থাকায় তারা মিলিকে ছোট থেকেই নিজের সন্তানের মতো করেই ভালোবাসত। কয়েক বছর আগের ঘটনা, যখন তারা ওই বাড়িতে 5 জায়েই ছিল, কিন্তু তখনও তাদের কোনো সন্তান ছিল না। এমনই একদিন, এই যে কৈলাস, তোমরা 5 ভাই সকাল সকাল কোথায় যাচ্ছ? আজ তোমাদের অফিস নেই নাকি? হ্যাঁ, মানে আমাদের অফিস আছে, কিন্তু আমরা ভাবছি আজ ছুটি করে দেব, কারণ আজ আমাদের বন্ধু বিজয়ের মেয়ের জন্মদিন, আর ও আজ আমাদেরকে ইনভাইট করেছে। বাবা, বিজয়ের মেয়ের জন্মদিন আর তোমাদের একাদেরকেই বললো? কেন আমাদেরকে নিমন্ত্রণ করলো না কেন? তাহলে আমরাও যেতাম। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে পারুলের ছোট যা শিলা আসে ও সে বলে, হ্যাঁ দিদি, তুমি এটা ঠিকই বলেছো। বিজয়ের মেয়ে রূপাকে আমরাও খুব ভালোবাসি, আর এভাবে এরকম আমাদেরকে বাদ দেবে আমরা এটা কখনো ভাবিনি। না ছোট, আসলে এটা ব্যাপার নয়, ওরা তোমাদেরকেও বলেছে, কিন্তু আমরা চাই না যে তোমরা ওখানে যাও, তাই আমরা 5 ভাই একারাই যাচ্ছি। কিন্তু কেন কৈলাস, এখন আমরা আবার কি করলাম? আমরাও তো বিজয়ের মেয়েকে ভালোবাসি, তাই না? হ্যাঁ পারুল, সে আমি বুঝি, কিন্তু কি করব বলো, তোমরা বন্ধা, তোমাদের কোনো সন্তান নেই, তাই আমরা চাই না যে এই শুভ সময়ে তোমরা ওখানে যাও আর গিয়ে বিজয়ের মেয়ের বিপদ বাড়াও। হ্যাঁ বৌদি, দাদা ঠিকই বলেছে। আমরা তো প্রথমে তোমাদেরকে নিয়ে যাওয়ার কথা ভেবেই ছিলাম, কিন্তু আমাদের বন্ধুরা সকলেই মানা করলো। কৈলাস ও তার বাকি ভাইয়েরা এভাবেই বলে সেখান থেকে চলে যায়। আসলে তারা ঠিকই বলছিল, কারণ তাদের বিয়ে 10 বছর কেটে গিয়েছিল, কিন্তু তখনও তাদের বউয়েদের গর্ভে কোনোই সন্তান আসছিল না, আর তারা বন্ধার মতোই জীবনযাপন করছিল। এরপর তাদের 5 ভাইয়ের মুখে এরকম কথাবার্তা শুনে পারুল ও তার বাকি জায়েদের মন খারাপ হয়ে যায় ও তখন পারুল বলে,
দেখলি তো ছোট, ওই জন্য বলে অন্যের ছেলে মেয়ের উপরে বেশি আশা করতে নেই। এখন আমাদের মধ্যে যদি কারোর ছেলে থাকতো তাহলে কেউ আমাদেরকে এরকম করে বলতে পারতো না। দিদি তুমি এভাবে কেঁদো না, দেখবে ঈশ্বর আমাদের প্রার্থনা একদিন ঠিকই শুনবেন। চলো এবারে আমরা বাড়ির কাজগুলো করি। শিলা এভাবেই বললে তখন পারুল চুপ হয়ে যায় ও তারা তখন সকলে মিলে গিয়ে তাদের কাজ করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন পারুলের শরীর খুবই অসুস্থ হয়ে যায় ও সে বমি করতে থাকে, যেটা দেখে তার বাকি জায়েরা ডাক্তারকে তাদের বাড়িতে ডাকে এবং ডাক্তার চেক আপ করার পর বলে, কংগ্রাচুলেশন, তোমাদের চিন্তার কোনোই কারণ নেই। পারুল মা হতে চলেছে, ও এখন অন্তঃসত্ত্বা। আচ্ছা ঠিক আছে, আমি এই ওষুধগুলো লিখে দিই, এগুলো সময় মতো খেয়ে নেবে আর ওকে এখন রেস্ট করতে দেবে, বুঝেছো? ডাক্তারটি এভাবে বলেই সেখান থেকে চলে যায়। ডাক্তারের মুখে এরকম কথা শুনে তখন পারুলের বাকি জায়দের মন খারাপ হয়ে যায়, যেটা দেখে পারুল বলে, এই তোমরা এভাবে মন মরা করে আছো কেন? এটা তো খুশির খবর, তাই না? হ্যাঁ দিদি, এটা খুবই খুশির খবর, কিন্তু ঈশ্বর শুধু তোমার একার গর্ভে সন্তান দিল, এখন ঈশ্বর কি আমাদেরকে দেখতে পায়নি? দেখো শিলা, তোমরা এভাবে মন খারাপ করো না। ঈশ্বর যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আর তোমরা চিন্তা করো না, আমার বাচ্চা মানে এটা আমাদের 5 জনেরই বাচ্চা, আর আমরা সকলেই এর মা। পারুলের মুখে এরকম কথা শুনে তখন তার বাকি জায়েরা খুব খুশি হয়ে যায় ও তারা পারুলের খুব খেয়াল রাখতে শুরু করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় ও শেষে মিলির জন্ম হয়। মিলির জন্মের পর থেকেই তারা তাকে খুবই ভালোবাসতে থাকে আর তার সবকিছু খেয়ালও রাখতো, কখনোই তাকে কোনো কিছুর অভাব দিত না। আর আজও সেই ঘটনাই ঘটেছিল। এরপর পারুল খাবার নিয়ে মিলির কাছে যায়, যেটা দেখে মিলি বলে, এ মা ছি, এই তুমি আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? এই আলু পরোটা আমি আবার কবে থেকে খাওয়া শুরু করলাম, এগুলো তাড়াতাড়ি আমার সামনে থেকে নিয়ে যাও। এ তুই কি বলছিস মিলি? এই আলু পরোটায় খারাপ কি আছে, যেখানে লোক এগুলোই খেতে পায় না? দেখো মা, লোকের ছেলে মেয়ের সঙ্গে আমার কোনো তুলনাই হয় না, বুঝেছো? যেখানে অন্যজনের একটা মা হয় আর আমার 5টা মা। হ্যাঁ সে আমি জানি, কিন্তু আজ তোর সব মায়েরাই তোর জন্য খাবার তৈরি করতে ভুলে গিয়েছে। এখন আমি খাবার নিয়ে এসেছি, খাস তো খা। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই হাতে খাবার নিয়ে শিলা সেখানে এসে উপস্থিত হয় ও সে বলে, এই যে বড় বৌদি, তুমি ওকে এভাবে বকো না। আমি ভুলে গেলে কি হবে, পরে তো মনে পড়েছে, আর তাই আমি ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি। এই নে মা, তোর পছন্দের ম্যাগি, এবার এটা খেয়ে নে। কি ছোট মা, সত্যি সত্যি তুমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছো? তাহলে কই দাও আমায়। মা তো শুধু শুধু আমায় বোরিং আলু পরোটা খাওয়াতে যাচ্ছিল। মিলি এভাবেই বললে তখন শিলা তাকে ম্যাগি খেতে দেয়। এরপর সে আনন্দ করে ম্যাগি খেতে থাকে। এরপর তারা সকলেই সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। এদিকে তাদের 5 মায়ের ভালোবাসা পেয়ে মিলি দিনের পর দিন অহংকারী প্রকৃতির হয়ে যাচ্ছিল। এমনকি সে এখন ভালো করে পড়াশোনাও করতো না আর সারাদিন বাড়িতে বসে ফোনে গেম খেলতো। এমনই একদিন মিলি বসে গেম খেলছিল, তখন, এই যে মিলি, তুই এখনো ফোনে গেম খেলছিস? ঘড়িতে দেখতে পাচ্ছিস না কটা বাজে? এখনো গেম খেললে কখন খাবি আর কখন স্কুলে যাবি? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি আমার পড়াশোনা ঠিক করে নেব। এই শোন, এভাবে বললে হয় না। আর তুই এমন কোনো মাস্টার এসে যাসনিস যে তুই একাই সবকিছু করে ফেলবি। এখন আমি যেটা বলছি সেটা শোন, আর না তো আজ আমি তোকে সারাদিন খেতেই দেব না। কি আমায় খেতে দেবে না? তোমার কথা শুনে না আমার হাসি পেল মা। যদিও তুমি জানো আমার তুমি বাজে আরো 4টে মা আছে, এখন তুমি না খেতে দিলেও আমার বাকি মায়েরা আমায় নিশ্চয়ই খেতে দেবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এই নে তোর পায়েস, আজ তুই পায়েস খাওয়ার শখ করেছিলিস, তাই আমি তোর জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি। শিলার কথা শুনে তখন মিলি পায়েস খেতে থাকে ও সে তখন টিফিনে করে বাকি পায়েস নিয়ে স্কুলে চলে যায়, যেটা দেখে পারুলের আর কিছুই বলার থাকে না। এদিকে মিলি ভুল পথে চলছে দেখেও পারুল কিছুই বলতে পারে না, কারণ তার বাকি জায়েরা সবসময় তাকে গাইড করত। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন পারুল তার 3 জায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল, আর তখন শিলা বাড়িতে একাই ছিল। এরপর শিলার হঠাৎ করেই মাথা ঘুরে যায় ও সে মিলিকে ডেকে বলে, মা মিলি, তুই কোথায় রে মা? একটু এদিকে আয়, আমায় একটু জল দে তো, আমার শরীরটা কেমন জানি হচ্ছে, গা মাথা সবই ঘুরছে। ও ছোট মা, আমায় এভাবে কাজের কথা বলো না তো,
যাও গিয়ে নিজে জল ঢেলে খাও। তুমি দেখছো না আমি গেম খেলছি, এখন আমি কিভাবে তোমাকে জল ঢেলে দেব? শুধু শুধু নাটক করছে। মিলির কথা শেষ হতে না হতেই পারুল দেবী সেখানে এসে পৌঁছে যায় ও সে বলে, এই মিলি, তুই এভাবে বললি কেন? দেখতে পাচ্ছিস না তো ছোট মা মাটিতে পড়ে আছে? হে ঈশ্বর, আমরা যদি আরেকটু দেরিতে আসতাম তাহলে কি না জানি হতো। এই তোমরা একটু ধরো, শিলাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এভাবেই পারুল তখন শিলাকে হসপিটালে নিয়ে যায় ও তাৎক্ষণিক চিকিৎসার ফলে শিলা একটু সুস্থ হয়ে ওঠে। তখন পারুল মিলিকে বলে, দেখেছিস তো, আমি তোকে আগেও বলেছি সকলের কথাতেই গুরুত্ব দেওয়া উচিত। আর এখন তুই যথেষ্ট বড় হচ্ছিস, এখন তোর একটু ভুলের জন্য কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। এখন তোকে বলেও কি লাভ, আমরাই তো তোকে ভালোবাসা দিয়ে এরকম করে তুলেছি। হ্যাঁ মা, সে আমি জানি। আর আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমি আর এভাবে চলবো না, আমি তোমাদের কথা মতোই চলবো। এখন তোমরা আমায় ক্ষমা করে দাও প্লিজ। মিলি সেদিন এভাবেই তার ভুল বুঝতে পারে ও সে তখন তার 5 মায়ের কাছে কান্নাকাটি করতে থাকে, যেটা দেখে তার মায়েরাও খুশি হয়ে যায় ও তাকে ক্ষমা করে দেয়। এরপর ঈশ্বরের কৃপায় শিলা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এখন মিলি একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছিল আর সে তার মায়েদের কথা শোনা তথা বাড়ির সমস্ত কাজই শিখত। আর এভাবেই করে সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।